জন্মের পর থেকে 1 বছর এই সময়টাতে একটা বাচ্চাকে রাত্রিবেলা বারবার ঘুম থেকে উঠে যেতে দেখা যায়। এখন যে সময় সারাদিন ক্লান্ত হওয়ার পর আমরা এসে একটু ঘুমোতে পারছি, একটু শুতে পারছি, বিশ্রাম নিতে পারছি, সেই সময় যদি বাচ্চাটা ঘুম থেকে উঠে যায় তাহলে এটা নতুন বাবা মায়েদের পক্ষে সত্যি খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু একটি শিশু যে কথা বলতে পারে না, যে নিজের সমস্যাটাকে বোঝাতে পারে না, তার সমস্যা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝে সেইভাবে সমাধান করে দিচ্ছি ততক্ষণ তাকে শান্ত করা যায় না। দেখুন, যে কোনো সমস্যারই ওয়ান স্টপ সলিউশন কলিক পেনের মেডিসিন বা ফর্মুলা মিল্ক নয়। যতক্ষণ না পর্যন্ত বাচ্চার সমস্যা অনুযায়ী তার সমাধান আমরা দিতে পারছি ততক্ষণ কিন্তু বাচ্চাকে শান্ত করানো খুব মুশকিল হয়ে যায়। সেজন্য আজকের ভিডিওতে এই কারণগুলোই আলোচনা করব যেগুলোর জন্য একটা বাচ্চা রাত্রিবেলা বারবার করে ঘুম থেকে উঠে যায়, এবং কিছু টিপস নিয়ে আলোচনা করব যাতে নতুন বাবা মায়েরা সেই সমস্যাগুলোর সমাধান করতে পারে। মানুন বা না মানুন, 1 ডিগ্রির হেরফের, 1 ডিগ্রি তাপমাত্রার হেরফের কিন্তু বাচ্চা বা শিশুর জন্য অসহনীয় হতে পারে। যে তাপমাত্রাটা আমরা আরামপ্রদভাবে মনে করে নিচ্ছি সেটা কিন্তু একটি সদ্যজাত শিশু বা 1 বছর অবধি বয়স এরকম একটা শিশুর পক্ষে অসহনীয় হতে পারে। বাচ্চা যে ঘরে আছে সেই ঘরে যদি হঠাৎ করে টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যায় বা টেম্পারেচার হঠাৎ করে কমে যায় তাহলে এটা তার পক্ষে অসহনীয় হয়ে যায়। অনেক সময় মধ্যরাতে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যেতে অথবা কমে যেতে দেখা যায়, যেটা তারা নিয়ে উঠতে পারে না। ঠিক এই কারণেই শীতকালে জানলা দরজাটা ফাঁকা আছে নাকি দেখে নিন, যেখান দিয়ে শীতের ঠান্ডা হাওয়াটা প্রবল বেগে ঢুকতে পারে, এবং গরমকালে এসিটা বুঝে শুনে ব্যবহার করবেন। বাচ্চাদের কলিক পেনের সমস্যা হয়। কলিক পেনের সমস্যা মানে পেটে ব্যথা হয়। দেখুন, বাচ্চাদের এই কলিক পেনের সমস্যার পেছনে অনেক কারণ হতে পারে, নানান কারণ হতে পারে, তবে সবথেকে বেশি যে কারণটা খুঁজে পাওয়া যায় সেটা হলো গ্যাসের প্রবলেম। বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম করে সেখান থেকে কলিক পেনের প্রবলেম হয়। কি করে বুঝবেন? জেনারেলি কলিক পেন হলে বাচ্চারা একটু অন্যরকমভাবে কাঁদে। সাধারণত খিদে পেলে বা ঘুম পেলে যেরকম কাঁদে, এই কান্নার তীব্রতাটাও একটু বেশি হয় এবং একটু অন্যরকম হয়। এবং মোস্ট অফ দ্য কেস, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় যে পা দুটো একসঙ্গে বারবার করে ঘষছে। এই রকম পরিস্থিতিতে হলে কি করবেন? যখন বুঝতে পারছেন বাচ্চার কলিক পেন হচ্ছে তখন বাচ্চাকে কাঁধে রাখবেন, কাঁধে কিছুক্ষণ উল্টো করে রেখে দেবেন, বা আপনি নিজে শুয়ে আপনার বুকের বা পেটের ওপরে বাচ্চাকে উল্টো করে শুইয়ে রাখবেন, অথবা এইভাবেই হাতের ওপরে উল্টো করে শুইয়ে রাখতে পারেন, তাতে ওরা একটু আরাম পাবে। দেখুন, কলিক পেনের সমস্যাটা এমন একটা সমস্যা যেটা কমতে একটুখানি সময় নেয়, আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। যে সমস্ত বাবা মায়েরা রেগুলার টাইম টু টাইম টামি টাইম দেয় তাদের বাচ্চাদের কিন্তু কলিক পেনের সমস্যা অনেক অনেক কম হয়। আর অগত্যা যদি রাত্রিবেলা দেখেন যে এই সমস্ত চেষ্টা করেও, অর্থাৎ কাঁধের ওপর বুকের ওপরে রেখেও কলিক পেনের সমস্যাটা বেশ কিছুটা সময় পরেও কমলো না, সেক্ষেত্রে অগত্যা কলিক পেনের মেডিসিনটা ব্যবহার করবেন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, আমাদের 2 সন্তানের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, বাচ্চারা কিন্তু নিরাপত্তা চায়। দেখুন, নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝি সেই বোধটা কিন্তু একটা বাচ্চার মধ্যে তৈরি হয় না, থাকে না, কিন্তু তারা বাবা মাকে কাছে পাওয়াটাই নিরাপত্তা বা নিরাপদ অবস্থা বলে মনে করে নেয়। বাবা মার স্পর্শ, তাদের নৈকট্য, তাদের হৃদস্পন্দন, তাদের গন্ধ, এগুলো পেলেই তারা নিজেদেরকে নিরাপদ মনে করে। রাত্রিবেলা যখন তার ঘুম ভেঙে যাচ্ছে তখন তার বাবা মাকেই সে আশেপাশে চায়, তাতে করে সে একটু কমফর্ট পায়, একটু আরাম পায় বা একটু রিলিফ পায় এবং নিজেকে নিরাপদ অনুভব করতে পারে। বাচ্চারা ওভার স্টিমুলেশনের ফলেও বারবার রাত্রিবেলা ঘুম থেকে উঠে যায়। এই ওভার স্টিমুলেশন ব্যাপারটা কীরকম জানেন তো? একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন, আমি কোনোদিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে নিই। আমাকে কেউ সিনেমা হলে বা মাল্টিপ্লেক্সে নিয়ে গেল, সেখানে একটা সুন্দর সিনেমা দেখালো। তারপরে এই যে অভিজ্ঞতাটা আমার হলো, সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর বাড়িতে আসার পরেও তার প্রভাব আমার থাকবে। ভালো লাগা, মন্দ লাগা, গল্প, গান, নানান রকম চিন্তা ভাবনা আমার মধ্যে ঘুরতে থাকবে, যার প্রভাব পরবর্তীকালে 1-2 দিনও থাকে। এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও দেখা গেছে। বাচ্চারা যখন নতুন কিছু শিখছে, নতুন কিছু দেখছে, নতুন কোনো মানুষকে পাচ্ছে, তাকে ভালো লাগছে, তাদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা তৈরি হচ্ছে,
এটা থেকেও একটা ওভার স্টিমুলেশন হয়। স্টিমুলেশন মানে একটা উদ্দীপনা তৈরি হয়, সেখান থেকেও সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। এবারে ওভার স্টিমুলেশন হওয়ার পরে যদি আমরা ঘুম পাড়াই বা ঘুম পাড়ানোর আগে যদি এরকম কোনোভাবে ওভার স্টিমুলেটেড হয়ে গিয়ে থাকে, তখন বাচ্চারা প্রথম কথা ঘুমাতে চায় না, আর ঘুমিয়ে পড়লেও হঠাৎ করে মাঝরাতে উঠে পড়তে পারে। সেই জন্য সারাদিন নানান রকম অভিজ্ঞতার পর ঘুম পাড়ানোর আগে বেশ কিছুটা সময় নিয়ে তাকে একটা কমফর্ট, আরামদায়ক, নিরাপদ এবং ইউজ টু পরিবেশ, মানে যে পরিবেশটাকে সে চেনে, তার ঘুমোতে যাওয়ার নির্দিষ্ট ঘর, পাশে যাকে পায় সেরকম বালিশ, সেরকম ঘর, এরকম একটা পরিবেশে নিয়ে এসে তাকে শান্ত করে তারপরে ঘুম পাড়ানো যদি হয়, তাহলে সেই স্টিমুলেশনের এফেক্টটা চলে যায়। সকাল হলে ঘুম থেকে উঠে যাওয়া এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়া, এটা একটা স্বাভাবিক চক্র, যেটা আমাদের প্রত্যেকটা প্রাপ্তবয়স্কর মধ্যেই হয়ে থাকে। এই যে চক্রটা বা এই যে সাইকেলটা, এটাকে সার্ক্যাডিয়ান রিদম বলা হয়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এই সার্ক্যাডিয়ান রিদমে অভ্যস্ত হতে বেশ কয়েকদিন সময় নেয়। সে দিন রাতের মধ্যে পার্থক্যটা প্রথমে জানেই না, বুঝতেই পারে না, তারপরে আস্তে 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 অভ্যস্ত হয়। যতক্ষণ না বাচ্চা এই সার্ক্যাডিয়ান রিদমের সঙ্গে বা দিন রাতের এই চক্রটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ সে কিন্তু কখন ঘুমাতে হবে এবং কখন উঠতে হবে সেই পার্থক্যটা সে বুঝতে পারে না। সেজন্য আমাদের যেটা চেষ্টা করা উচিত যে দিনের বেলা যতটা সম্ভব সূর্যালোক ঘরে প্রবেশ করতে দেওয়া এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় থেকে যতটা সম্ভব ঘরে কম আলো ব্যবহার করা বা জ্বালানো। তাতে সে দিন রাতের মধ্যে পার্থক্যটা আস্তে আস্তে করে বুঝতে শিখবে। সে দিন রাতের মধ্যে পার্থক্যটা এনে তার মধ্যে এই মানসিকতাটা তৈরি হবে যাতে সে ঘুমোতে পারে বা ঘুমোতে যাওয়ার সময় হয়েছে। রাত্রের সঙ্গে দিনের পার্থক্যটা যদি সে বুঝতে না পারে, তাহলে কিন্তু তার মধ্যে এই চক্র বা এই সার্ক্যাডিয়ান রিদমের অভ্যেসটা তৈরি হবে না, বারবার করে ঘুম ভেঙে যেতে থাকবে। বাচ্চাদের রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়ার আরেকটা সাধারণ কারণ হলো হাঙ্গার বা খিদে। বাচ্চাদের স্টমাক বা পাকস্থলীর ক্যাপাসিটি বা ক্ষমতা খুব অল্প, খুব কম। সেই জন্য তারা যে খাবারটা খায় সেই খাবারটাতে মোটামুটি দেখা গেছে 2-3 ঘন্টা মতন চালাতে পারে। তার সঙ্গে তাদের বৃদ্ধি বিকাশ চলতে থাকে এবং তাদের কাছে অ্যাভেলেবেল যা রিসোর্স বা যা খাদ্য আছে তাই দিয়েই সব কিছু করতে হয়। সেজন্য সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং তাদের খিদে পেয়ে যায়, তাদের ঘুমটা ভেঙে যায়। এখন বাচ্চা যেরকম আস্তে আস্তে বড় হতে থাকে, সেরকমভাবেই 2-3 ঘন্টার গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকে, খাবার ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে, কারণ স্টমাক বা পাকস্থলীর ক্যাপাসিটি বা ক্ষমতাটাও বাড়তে থাকে। তবে এখানে একটা পয়েন্ট আমার অ্যাড করার আছে। ছোট বাচ্চাদেরকে রাত্রেবেলা যখন খাওয়ানো হয় তারপরে সঙ্গে সঙ্গে শুইয়ে দেওয়া উচিত নয়। বার্পিংটা একটু ধৈর্য ধরে করানো উচিত। বার্পিংটা যদি আপনি না করান তাহলে কিন্তু স্পিটিংয়ের সমস্যা হবে, অর্থাৎ দই তোলার যে সমস্যাটা আমরা বলে থাকি সেটা হবে। তখন কিন্তু বাচ্চা আবার উঠে যাবে, কাঁদতে থাকবে, সেটা থেকেও নানান রকম সমস্যা হয়। সেই জন্য রাত্রিবেলা যদিও বা বাচ্চা উঠে খায়, তারপরে কিন্তু তাকে অবশ্য করেই বার্পিংটা সঠিকভাবে করাবেন। আমরা অনেকেই বাচ্চাকে রাত্রিবেলা ডায়াপার পরিয়ে রাখি, যাতে বাই চান্স যদি ইউরিন বা স্টুল পাস করে তাতে কোনো সমস্যা না হয়। জেনারেলি বাচ্চারা ঘুমালে কম ইউরিন বা স্টুল পাস করে, বা অনেকে করেই না, বেশিরভাগ ক্ষেত্রে করে না, যেটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অনেক সময় বাচ্চা উঠে যায়, ইউরিন পাস করে ফেলে বা স্টুল পাস করে ফেলে এবং যে ডায়াপারে আমরা বাচ্চাকে রেখেছি সেটার ক্যাপাসিটি ফুল হয়ে যায়। আমরা যতই ভালো ডায়াপার ইউজ করি না কেন, তার একটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা যখন পেরিয়ে যায়, এক্সিড করে যায়, তখন সেটা বাচ্চাকে অস্বস্তি দেয়। সেই জন্য বাচ্চা যখন রাত্রেবেলা ঘুম থেকে উঠছে, ডায়াপারটা একবার চেক করে নেবেন। বাচ্চাদের বারবার রাত্রে ঘুম থেকে ওঠার আরেকটা কারণ দেখা যায়, সেটা হলো অসুস্থতা বা ইলনেস। এখন এর মধ্যে সবথেকে বেশি দেখা যায় নোজ ব্লক বা নাক বন্ধ হয়ে যাওয়া এবং কাশি। জেনারেলি নাক বন্ধ হয়ে গেলে ব্রিদিং বা নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, মুখ দিয়ে নিঃশ্বাস নিলে তখন গলাটা শুকিয়ে যায়, বা কাশি হলেও তখন নোজ ব্লকও থাকে। এরকম অবস্থাতে ব্রিদিংয়ের সমস্যা হওয়ার জন্য বারবার করে বাচ্চা ঘুম থেকে উঠে যায়। এই সময় সিম্পল একটা সলিউশন হলো নর্মাল স্যালাইন ওয়াটার যে ড্রপসগুলো থাকে, ন্যাসাল ড্রপগুলো থাকে, মেডিকেটেড নয়, নর্মাল স্যালাইন ওয়াটার ন্যাসাল ড্রপটাকে আপনি ঘুমোতে যাওয়ার আগে তাকে দিতেই পারেন। তাতে নোজ ব্লক বা নাক যে বন্ধ হয়ে গেছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তখন নিঃশ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলতে থাকে, তখন বারবার ঘুম থেকে উঠে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। বাচ্চার বারবার ঘুম ভেঙে যাওয়া, রাত্রে ঘুম ভেঙে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো টিথিং বা দাঁত বের হওয়া, দাঁত হওয়া যাকে বলা হয়। এই যে সমস্যাটা বা এই যে ব্যাপারটা, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখান থেকেও একটা পেন হয়, অস্বস্তি হয়। নতুন করে একটা জিনিস তৈরি হচ্ছে, এটাতে তাদের অস্বস্তি হয়, যার জন্যেও
তারা বারবার রাত্রিবেলা ঘুম থেকে উঠে যায়। তবে এটার আলাদা কোনো সমাধান নেই, তার ক্ষেত্রে কোনো মেডিসিন বা কোনো কিছু প্রয়োগ করো এটার সমাধান হবে না। সিম্পলি আপনাকে ধৈর্য ধরে তাকে একটুখানি অন্য দিকে মনটা ঘোরাতে হবে বা তাকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করতে হবে। এবারে সম্ভাব্য কারণগুলো যখন আপনি জানতে পেরে গেলেন, তখন সেটার জন্য উপযুক্ত যে সমাধান আছে সেটা আপনি নিয়ে নিলেন, তাহলে বাচ্চা দেখবেন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু যদি না পান, এরকম সম্ভাব্য কারণগুলি আপনি আপনার বাচ্চার মধ্যে যদি খুঁজে না পান, তাহলে কয়েকটা জিনিস আপনাকে কিন্তু সাহায্য করবে। প্রথম হলো ফিঙ্গার লিকিং। ফিঙ্গার লিকিং মানে হচ্ছে অনেক বাচ্চার আঙুল চোষার স্বভাব থাকে, মুখে আঙুল দেয়, এটাকে আটকাবেন না। দেখুন এটা খারাপ কিছু নয়, এটার সঙ্গে ব্রেন ডেভেলপমেন্ট একটা সম্পর্ক পাওয়া গেছে। খালি খেয়াল রাখবেন বাচ্চা আঙুলের জায়গাতে অন্য কিছু না মুখে দেয় বা বাচ্চার হাত যেন পরিষ্কার থাকে। পয়েন্ট নাম্বার 2, ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এইরকম পরিস্থিতিতে যদি ব্রেস্ট ফিডিং করানো যায় তাহলে দেখা গেছে যে বাচ্চা অনেক সময় কাম কোয়াইট বা শান্ত হয়ে যায়, একটু রিলিফ পায়। পয়েন্ট নাম্বার 3, প্যাসিফায়ার বা চুষি কাঠি যেটাকে বলা হয়। এটার উপকারিতা অপকারিতা নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে, ব্যবহারের ওপর নির্ভর করে ভালো দিকটাকে আমরা সবসময় নিতে পারি, তো এটা এই পারপাসে লাগতে পারে। 4 নম্বর পয়েন্ট, 5-8 রুল আপনারা ফলো করতে পারেন। মানে 5 মিনিট বাচ্চা যখন কাঁদছে তখন 5 মিনিট কোলে নিয়ে একটু পায়চারি করা, তারপর 8 মিনিট কোনো একটা জায়গাতে সোফাতে বা চেয়ারে বাচ্চাকে কোলে নিয়ে বসা, তারপরে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করা। দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চা ঘুমিয়ে পড়ে। 5 নম্বর পয়েন্ট বা 5 নম্বর জিনিস সেটা হলো হোয়াইট নয়েজ। হোয়াইট নয়েজ বাচ্চাদেরকে শান্ত করতে সাহায্য করে। হোয়াইট নয়েজ কিছুটা এরকম হয়ে থাকে, আসলে বাচ্চারা যখন গর্ভে থাকে এবং তাদের শ্রবণ শক্তি ডেভেলপ করে যায় তখন এই রকম টাইপের একটা শব্দ শুনতে পায়, তার সঙ্গে একটা সিমিলারিটি পায়। সেই জন্য হোয়াইট নয়েজ যদি আস্তে করে চালিয়ে দেওয়া যায় তাহলে তারা শান্ত বোধ করে। দেখুন ভালো বা খারাপে যাচ্ছি না, কিন্তু যখন ব্যতিক্রমী পরিস্থিতি তখন আপনাকে এই রকম ব্যাপারগুলো করতেই হবে, কিছু করার নেই। 6 নম্বর পয়েন্ট, বাচ্চাকে নিজে শুয়ে বাচ্চাকে নিজের বুকের ওপরে রেখে একটু গান শোনানো বা একটু আরাম দেওয়া, একটু হাত বোলানো, তাতেও বাচ্চা অনেক সময় রিলিফ ফিল করে। আর 7 নম্বর পয়েন্ট, যেটা হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না, তবুও জানিয়ে রাখছি, এটা থেকে উপকারিতা অনেকে পেয়েছে। যাদের গাড়ি আছে তারা বাচ্চাকে নিয়ে যদি হাজব্যান্ড ওয়াইফ একটু ড্রাইভ করে আসেন তাহলে দেখা যায় যে বাচ্চা একটু রিলিফ পেয়ে যায়। যাই হোক, আমাদের এই আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং এই রকম আলোচনা আরও পেতে অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাতে থাকবে।